বন্ধুরা নমস্কার। বন্ধুরা, নতুন চ্যানেলে আমার প্রথম গল্প মানে জীবনের অভিজ্ঞতা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে। কিন্তু গল্পটা হবে আম আদমি পার্টি, আন্না আন্দোলন, কংগ্রেস, বিজেপি ইত্যাদি আরএসএস এগুলি সবকে ঝরিয়ে। আপনাদের মনে হতে পারে যে এগুলি তো আপনার জীবনের জীবনের একটি অংশ। আমরা তো জীবনের শুরুর দিককার গল্প দিয়েই তো শুরু করি, কিন্তু আজকে প্রথম গল্পটা কেন মাঝ জীবনের বলে দিই আপনাদেরকে। দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছে। আম আদমি পার্টি, কংগ্রেস, বিজেপি এগুলি তিনটে দলের মধ্যে লড়াই হয়েছে। আম আদমি পার্টি অনেকদিন পরে দিল্লিতে পরাজিত হয়েছে। বিজেপি দীর্ঘদিন পরে দিল্লির ক্ষমতায় এসেছে। এই সময়ে এই বিষয়গুলো নিয়ে সারা দেশে আলোচনা চলছে, ফলে খুব স্বাভাবিকভাবেই আপনাদেরও আগ্রহ থাকবে এই বিষয়তে। তো এর সঙ্গে আমার যে অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা আপনাদেরকে আজকে প্রথম গল্প হিসেবে বলবো। ঘটনাটা সত্য আধারিত, সত্যের ওপরে নির্ভর। এবং এই চ্যানেলটাতে রিয়েল লাইফ স্টোরিতে আমি তো নামই দেওয়া হয়েছে, আপনারা জানেন, রিয়েল লাইফ স্টোরি মানে জীবনের আসল গল্প আর কি, মানে সত্য ঘটনাগুলো, সে অভিজ্ঞতাগুলো শেয়ার করব। ঘটনা হলো, আন্না হাজারের আন্দোলন চলছে দিল্লিতে, রামলীলা ময়দানে আন্দোলন চলছে। সেই রকম আন্দোলনের সময়ে আমি তখন ওয়ারিশ টিভি নামে একটি চ্যানেলের আমি চ্যানেল প্রধান আর কি। চ্যানেলের মালিক কলকাতার শানে ওয়ারসি মালিকের নাম। তো তার চ্যানেলটাতে আমি তখন দায়িত্ব পালন করছি সার্বিকভাবে। সেই চ্যানেলটা তখন আমার ওপরে আর কি। এর আগে আমি স্যাটেলাইট টেলিভিশন, এনি টিভি, এনি বাংলাতে কাজ করেছি, কিন্তু চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে চ্যানেলের মানে ওয়ারিশ টিভির তরফে আমাকে প্রস্তাব দেওয়া হয় তাদের চ্যানেলের দায়িত্ব নেওয়ার জন্য। তো দায়িত্ব নিয়ে কাজ করছি, চ্যানেল চলছে। সেই রকম অবস্থাতে আন্না হাজারের আন্দোলন দিল্লিতে শুরু হলো, চলছে আন্দোলন। হঠাৎ একদিন আমি আমার অফিসে, আমার রুমের মধ্যে আপনার বর্তমান বিজেপির একজন নেতা, ত্রিপুরা বিজেপির একজন নেতা, বর্তমানের নেতা, ওই সময়ে বিজেপি করতো না, বসেছিল। আমার বন্ধুস্থানীয় সমবয়সী, তো বসেছিল, আমরা গল্প করছিলাম। হঠাৎ করে টিভিতে দেখছিলাম, দেখতে দেখতে আমি বললাম যে আন্না হাজারের আন্দোলন চলছে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, আমাদেরও নীতি একই, দেশে দুর্নীতি বন্ধ হওয়া দরকার, তো এই আন্দোলনে তো আমাদেরও অংশগ্রহণ করা দরকার। সে বলল যে হ্যাঁ ঠিক, আমরা কি করতে পারি। তা আমি বললাম যে চলো আজকে থেকে শুরু করি, আমরা সন্ধেবেলা একটা মোমবাতি মিছিল করি আন্না হাজারের সমর্থনে। তো সিদ্ধান্ত হলো। তারপর ফোন করলাম, সেও 2-4 জনকে ফোন করলো, আর আমি বাদবাকি আমার যারা পরিচিত আছে বিভিন্ন অংশের মানুষ, তাদেরকে ফোন করলাম। বিকেল 5টার সময় আগরতলা প্রেস ক্লাবের সামনে সবাইকে জড়ো হওয়ার জন্য বললাম। আমার ধারণা ছিল হয়তো 25-30 জন লোক আসবে, কিন্তু গিয়ে দেখলাম সেখানে 200-250 মতন লোক জমা হয়ে গেছে। তো দেখে বেশ উৎসাহ লাগলো। তারপর আমরা একটা মিছিল করলাম, সেখান থেকে মিছিল চলছে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলাতে এসে শেষ হবে। মাঝপথে আপনার অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হতে শুরু করলো। যখন মিছিলটা বটতলা টিআরটিসির সামনে এসে শেষ হলো, সেখানে আমি ভাষণ রাখলাম। ততক্ষণে মোটামুটি 350 মতন মানুষ হয়ে যাবে, 300-350 মতো মানুষ হয়ে যাবে ততক্ষণে। ভালো লাগলো। এরপরে আমরা ওইখানেই সিদ্ধান্ত নিলাম এবং ঘোষণা করে দিলাম যে পরদিন আগরতলা প্রেস ক্লাবে আপনার একটা সভা ডাকা হবে, সে সভাতে যাতে সবাই আসে। তো পরদিন প্রেস ক্লাবের রুমে আপনার সভা শুরু হলো। মানুষের মানে বেঞ্চ যতটা, চেয়ার যতটা, তার চেয়ে অনেক বেশি মানুষ হলো। সবাইকে বসার জায়গা দেওয়া গেল না, এরকম অবস্থা। সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা স্ট্রাকচার তৈরি করা দরকার সিভিল সোসাইটি নামে। তখন সিভিল সোসাইটি গঠন করলাম, করে অন্যদেরকে দায়িত্ব দিলাম। আমি এর প্রধান, তো বাদবাকিরাও যাদের দায়িত্ব দেওয়া সবাইকে দিলাম। সেই মিটিংয়ে SR দাস নামে স্টেট ব্যাংকের একজন বড় অফিসার, তিনি উপস্থিত হলেন। তিনি নিজে থেকেই এলেন। সুবীর দেব বর্মা নামে একজন এলেন, ব্যবসায়ী মানুষ। তারপর আপনার কিশোর রায় আচার্যি, অশোক দেব আগে BSF-এ চাকরি করতেন, তো অফিসার। তো তিনি আরও অনেকে, জয়ন্ত চক্রবর্তী আমার বন্ধুস্থানীয়,
তারপর আরও অনেকে, দীপ্তনু রায়চৌধুরী, সুমিত ভট্টাচার্য, আরও কতজনের নাম বলবো, নাম বলে শেষ করা যাবে না, অনেক লোক সবাই অংশগ্রহণ করলেন। সেখানে সিদ্ধান্ত হলো যে আমরা আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যাব। তারপর আমরা বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করতে থাকলাম। আগরতলাতে গান্ধীঘাট নামে একটা জায়গা আছে, যেখানে গান্ধীজির জন্মদিনে এসে সবাই ফুল টুল দেয় ইত্যাদি, সুন্দর বাগান টাগানো আছে, সরকার থেকে একটা ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে আমরা নিয়মিতভাবে এরপরে মিটিং টিটিং করতাম। এইরকম মিটিং চলছে। হঠাৎ একদিন আমার কাছে মিস্টার বরদলৈ নামে একজন গুয়াহাটি থেকে আমাকে ফোন করলেন। তিনিও আন্না আন্দোলনের নেতা, আপনার আসামের। তিনি ফোন করে বললেন যে प्रसेनजीत जी, मनीष सिसोदिया और मैं कल अगरतला में आऊँगा, आपसे मुलाकात करना है, आपसे मिलना है और बातचीत करना है, आंदोलन को कैसे आगे बढ़ाना है। তো আমি ওয়েলকাম করলাম। পরের দিন তারা এলেন, মনীষ সিসোদিয়া এলেন, তারা এলেন, তাদের দুজনের টিম, তাদেরকে নিয়ে এলাম আগরতলাতে, এনে প্রেস ক্লাবে মিটিং করলাম, তারপর সাংবাদিক সম্মেলন করলাম, তারপর রাত্রিবেলায় একটা চ্যানেল, আমি যে চ্যানেলে ছিলাম সেই ওয়ার্স টিভিতে, তাতে একটা সাক্ষাৎকার হলো, ইত্যাদি সমস্ত কিছুই হলো। হওয়ার পর মনীষ সিসোদিয়া আমাকে বললেন যে তোমাকে তো দিল্লিতে আসতে হবে। অরবিন্দ কেজরিওয়াল এবং পুরো টিম সিদ্ধান্ত নিয়েছে যে দেশের বিভিন্ন রাজ্যে যারা আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে নিয়ে দিল্লিতে বৈঠক হবে, তো তোমাকে আসতে হবে দিল্লিতে। তো সেই অনুযায়ী পরবর্তী সময় গেলাম। দিন তারিখটি এখন খেয়াল নাই, আবার সব ডায়েরি টায়েরি ঘাটতে হবে, এই কারণে দিন তারিখটা বলছি না এখানে। আর গল্পের মধ্যে অত বেশি দরকারও না, এটা রিপোর্টিং করছি না এখানে। তো তারপর দিল্লিতে গেলাম, সঙ্গে আরও কয়েকজন গেলেন, সুবেদা বর্মাও গেলেন, কিশোর রায়াচার্যও গেলেন, এরা কয়েকজন গেলেন। তো গেলাম দিল্লিতে, মিটিং হলো। এরপরে বোধহয় দুইবার বোধহয় গেলাম। এর মধ্যে একটা মিটিংয়ে বলা হলো যে একটা নতুন পলিটিক্যাল পার্টি গঠন করা হবে। আম আদমি পার্টি হবে না কি পার্টির নাম হবে এগুলো কিন্তু তখন ঠিক হয়নি। তো আমি তো 97 থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত, আরএসএস এর স্বয়ংসেবক, একদম খুব সক্রিয়ভাবে আরএসএস এর হয়ে কাজ করি, আরএসএস এর সঙ্গে আমার প্রতিদিনকার সম্পর্ক। তো আমি আন্দোলন করছি, আন্দোলনে আবার দিল্লিতে গিয়ে দেখলাম যে প্রচুর আরএসএস এর লোক এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মানে আন্না হাজারের আন্দোলনে আরএসএস এর অনেক অধিকারী, অনেক স্বয়ংসেবক সারা দেশ থেকেই তারা যুক্ত ছিলেন। তো অনেকের সঙ্গে আমার সেখানে কথাবার্তা হয়, পরিচয় হয়, ইত্যাদি ইত্যাদি হয়। আগরতলাতেও আরএসএস এর অধিকারীরা আমাদেরকে তখন জানান যে হ্যাঁ, এই আন্দোলনটাকে তারা সমর্থন করছেন, সহযোগিতা করছেন। আর এটা তো ওপেন সিক্রেট, এটা সবাই জানেনও। তো যাই হোক, এরপরে দিল্লিতে আপনার তারা অরবিন্দ কেজরিওয়ালের টিম আবারও মিটিং ডাকলেন। সেখানে কনস্টিটিউশন, নতুন যে পলিটিক্যাল পার্টিটা হবে তার সংবিধান রচনার ব্যাপারে কথাবার্তা হবে। তো সেই মিটিংয়ে আমি ছিলাম, উপস্থিত ছিলাম, আগরতলা থেকে আরও দু একজন ছিলেন আমার সহযোগী। সেই মিটিংয়ে আমিও বক্তব্য রাখলাম। আমি বক্তব্য রাখতে গিয়ে একটা কথা আমি খুব গুরুত্ব দিয়ে বললাম। সেই মিটিংয়ে কিন্তু প্রশান্ত ভূষণ ছিলেন, তারপরে আপনার কি বলে, খুব যে বিখ্যাত কবি এখন, তারপর আপনার কি বলে, অরবিন্দ কেজরিওয়ালের কট্টর সমালোচক, তারা অনেকেই ছিলেন। সবার নাম আমার ঠিক রেডিমেড মনে আসছে না, অনেক সময় মাইন্ড ব্লক হয়ে যায় তো এই কারণে। যাই হোক, যোগেন্দ্র যাদব টাদব এরা সবাই ছিলেন। তো মনীষ সিসোদিয়া তো ছিলেনই, এরা সবাই ছিলেন। এখন যারা মানে প্রধান এরা সবাই ছিলেন। তখন আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম যে যদি আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে ঠিক রাখা যায় তাহলে পার্টি ভবিষ্যৎ খুব স্ট্রং থাকবে। আর যদি আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে যদি কোনো পরস্পর বিরোধী বিষয় থাকে তাহলে কিন্তু পার্টিকে ঐক্যবদ্ধ রাখা খুব কঠিন হবে। আমি উদাহরণ হিসেবে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির কথা বলেছিলাম। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি একটা সময় সিপিআই ছিল, এরপরে সিপিএম হলো, এরপরে আপনারা জানেন বিভিন্ন সময়ে কমিউনিস্ট পার্টির অনেক বিভাজন হয়েছে। কেন? কমিউনিস্ট পার্টিতে যারা যে কমিউনিজমের স্বপ্ন তারা দেখেছিল, যখন তারা ক্ষমতায় আসে, কেরালাতে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে, বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসে, তারা কিন্তু মার্ক্সবাদ, মানে তারপর লেনিনবাদকে এক্সাক্ট রূপে তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেননি। তারা সম্ভব ছিল না এটা।
হ্যাঁ, তো তত্ত্ব আর বাস্তবের মধ্যে যখন ফারাক তৈরি হয় তখন সেই দলের আদর্শবাদী লোকদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব থেকেই আপনার সেপারেট হওয়ার একটা প্রবণতা তৈরি হয়, যার কারণে কমিউনিস্ট পার্টিতে অনেক অনেক বিভাজন তৈরি হয়েছে। কংগ্রেসে বিভিন্ন সময় বিভাজন তৈরি হয়েছে। তো এই কথাগুলো আমি তাদেরকে বললাম। এরপরে যাই হোক, আমার কথাগুলোতে ব্যাপক হাততালি হলো এবং সবাই মাথা নাড়িয়ে সমর্থন জানালেন, যদিও দু একজন এতে অসহমত প্রকাশ করলেন, সেগুলো যদিও মাইনর ছিল। তো এরপরে আপনার আগরতলা চলে আসি। তারপর নিমন্ত্রণ আসে যে 26শে নভেম্বর 2012, ডেটটা এখনো মনে আছে আমার, সেই দিন কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, আপনার কনস্টিটিউশন ক্লাবে নতুন রাজনৈতিক দলের জন্ম হবে। আমি আমন্ত্রিত তাতে। আমি এবং আগরতলা থেকে অন্য কাউকে নিয়ে যেতে হলে তাদেরকে নিয়ে যেতে পারবো। তা আমি অনেককে বললাম, তো বাকিরা যেতে রাজি হলো না। সুমিত ভট্টাচার্য নামে একজন, ওকে আমি বললাম, তো ইঞ্জিনিয়ার, সে রাজি হলো। তারপর আমরা দুজনে মিলে গেলাম, সেখানে প্রেজেন্ট থাকবো। একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হবে, এটা একটা জীবনে বিরাট বড় অভিজ্ঞতা। এই দলটা, আমি তখন কট্টরভাবে কিন্তু বিজেপি সমর্থক, কিন্তু নতুন রাজনৈতিক দল একটা আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেবে এবং সে আন্দোলনের আমিও অংশীদার, আমিও নেতৃত্ব দিয়েছি আমার রাজ্যে। শুধু তা না, আমি আন্দোলনটার সূত্রপাত আমি করেছি, আমার উদ্যোগে শুরু হয়েছে, আমার নেতৃত্বে হয়েছে। তো সেই জায়গাতে এই নতুন পার্টি এই আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে এবং এটাতে আমি নিজের চোখে দেখব সেই ঐতিহাসিক দিনটা। কোনো একদিন হয়তো সেই পার্টিটা সারা ভারতবর্ষের ক্ষমতায় আসবে, হয়তো ব্যাপক জনপ্রিয়তা পাবে, কিন্তু তার শুরুর দিনটাতে আমিও ছিলাম, এটা একটা ফিলিং থাকবে। তো আমি গেলাম কনস্টিটিউশন ক্লাবে। আপনার সেই দিন সকালবেলায় আমরা গেলাম, স্নান টান করে সবাই মিলে গেলাম। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসেছে আপনার আন্না আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা। তো তাদের সঙ্গে ধীরে ধীরে পরিচয় হতে শুরু করলো। পাঞ্জাবের টিমের সঙ্গে পরিচয় হলো, তামিলনাড়ুর টিমের সঙ্গে, কেরালার টিমের সঙ্গে, মহারাষ্ট্রের টিমের সঙ্গে, গুজরাটের টিমের সঙ্গে, পশ্চিমবঙ্গের, আসামের টিমের সঙ্গে তো আমার আগে থেকে পরিচয় ছিল। আমার কথাতে অনেকে আন্দোলনে নেমেছিল আসামে, পশ্চিমবঙ্গে, বিভিন্ন রাজ্যে। তো এরকম বিভিন্ন রাজ্যের টিমের সঙ্গে পরিচয় হয়। অনেকের সঙ্গে এমনও পরিচয় হয় যারা আপনার আমেরিকা থেকে চাকুরি ছেড়ে দিয়ে চলে এসেছে, কেউ ব্রিটেন থেকে এসেছে, এরকম ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আপনার এই আন্না আন্দোলনে যোগ দিতে এসেছে। তো তাদের অনেকের সঙ্গে পরিচয় হয়। তো তারপর শুরু হলো সেই মিটিংয়ের মধ্যে, মানে নাম, তারপর পার্টির কনস্টিটিউশন ইত্যাদি সব প্রস্তুত করা হবে। তো মঞ্চে বিভিন্ন নেতারা, তার মধ্যে শান্তিভূষণ, তিনি এখন আর নেই, প্রশান্ত কিশোরের বাবা, এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের লয়ারদের মধ্যে খুব বিখ্যাত কয়েকজন লয়ারের মধ্যে শান্তিভূষণ একজন ছিলেন। আমার মনে আছে শান্তিভূষণ তার বক্তব্য রাখতে গিয়ে তিনি মঞ্চে ঘোষণা করেন যে তিনি নতুন পার্টিকে প্রথম দিনে 2 কোটি টাকা দান করবেন। তারপর তো ব্যাপক উন্মাদনা তৈরি হলো, কারণ ডেফিনেটলি একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হলে তাতে ফান্ডিং একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং কেউ একজনই যদি একসাথে এক থোকে 2 কোটি টাকা দান করার কথা যদি ঘোষণা করেন, এটা স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত সবার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করবে। সেটা হয়েছে। তারপর অরবিন্দ কেজরিওয়াল নাম ঘোষণা করেন পার্টির, আম আদমি পার্টি, সেটা গৃহীত হয়। সংবিধান প্রস্তুত করেন, সেটা গৃহীত হয়। সমস্ত কিছু নীতি আদর্শ ইত্যাদি ইত্যাদি বলেন। তিনি একটা কথা বলেন, যে কথার কারণে আমি পার্টিটাতে 1 দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি পার্টির হয়ে কাজ করিনি। সেটা হলো, তিনি বলেন, मैं বানিয়া কা বেটা হুঁ, মুঝে বিজনেস চালানা আতা হ্যায়। শুধু একটা কথার কারণে আমার মনের মধ্যে মানে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এবং আমি এখানে অনেকের সঙ্গে বললাম, সেই মিটিংয়ের মধ্যেই কনস্টিটিউশন ক্লাবে বসেই বললাম। তখন আমার এই কথাটা আরও অনেকেই হিট করলো। অনেকেই সেই দিনই, সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল যে আন্না আন্দোলন এই নতুন পার্টির জন্ম দেখা এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু পার্টিটার হয়ে কাজ করবে না। কারণ বিজনেস চালানো আতা হয়, পার্টি চালানো আর বিজনেস চালানো দুটো যদি এক হয়ে যায় তাহলে এটা বিরাট বড় মানে আইডিওলজিক্যাল ক্রাইসিস সৃষ্টি করবে।
এবং ক্রাইসিস ওই যে আমি মিটিংয়ে বলেছিলাম, সংবিধান তৈরি করার মিটিংয়ে, যে প্রথম দিনেই এটা মাথায় রাখতে হবে ভবিষ্যতে যাতে আইডিওলজিক্যাল ক্রাইসিস তৈরি না হয়। পরবর্তী সময় আপনারা দেখেছেন যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ টুষণ, এরা অনেকে আপনার পার্টিটা ছেড়ে দিয়ে গেছে এবং তারা সবার বক্তব্যই, আশুতোষ সাংবাদিক বক্তব্য একটাই, যে পার্টি তার আইডিওলজি ধরে রাখতে পারেনি, আইডিওলজিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে। তো সেই দিন ওই বক্তব্যটাতে আমার মনে হলো যে এটা একটা আইডিওলজিক্যাল ক্রাইসিস তৈরি করবে, তো আমি যাব না পার্টিটাতে, মানে কাজ করব না। এবং আমি এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য এই পার্টির হয়ে কাজ করিনি। ফলে আমাকে অনেকের ধারণা, যারা জানেন এই বিষয়টা, অনেকের ধারণা যে আমি আম আদমি পার্টিতে ছিলাম। না, আম আদমি পার্টিতে আমি কোনোদিন কাজ করিনি। এটা এই ভিডিওটাতে, এই গল্পটাতে বলে আপনাদেরকে এটা পরিষ্কার করে দিই, কারণে কারোর মধ্যে কোনো ভুল ধারণা থাকলে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বিজেপির কট্টর সমর্থক ছিলাম, কোনো সন্দেহ নাই। আম আদমি পার্টি নিয়ে একটা কিউরিয়াসিটি ছিল, যৌবনের একটা উন্মাদনা ছিল, কারণ আন্না আন্দোলনের, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে আমি সাংবাদিকতা করছি। সাংবাদিকতা তো দুর্নীতির বিরুদ্ধেই লড়াই, দুর্নীতিরই বিভিন্ন দিকগুলোকে মানুষের সামনে তুলে ধরা, সেগুলোর বিরুদ্ধে লড়াই করা, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে সরকারকে বাধ্য করা, এগুলি তো সাংবাদিকের কাজ। তো এই কাজগুলো আমি ব্যাপকভাবে করেছি জীবনে। ফলে আমার মনে হয়েছে যে আমার মনের মতন একটা আন্দোলন পেয়েছি, সেই আন্দোলনটাতে ঝাঁপিয়ে পড়া দরকার, সেই আন্দোলনটাতে আমারও অংশগ্রহণ করা দরকার। তার কারণে আন্না আন্দোলনে আমি আন্দোলন শুরু করেছি, এবং মানে আমার রাজ্যে শুরু করেছি আর কি। এবং নতুন একটা পার্টি হবে, এটা তো একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো স্বাভাবিকভাবে সেই মিটিংগুলোতে আমি অংশগ্রহণ করেছি, জন্মদিনটা দেখেছি, যেটা আম আদমি পার্টি করা হয়তো কয়েকজনকে বাদ দিলে বাদ বাকি যারা পরবর্তী সময় পার্টিটার সঙ্গে যুক্ত হয়েছেন তারা কেউ জন্মদিনটা দেখেননি। তো আমি কিন্তু জন্মদিনটা দেখেছি। তো এরপরে তো আপনার সেখান থেকে চলে এলাম, আগরতলাতে চলে এলাম। চলে আসার পর আমি তো পার্টির হয়ে কাজ করবো না, সিদ্ধান্তই ছিল আমার, আমি কাজ করিনি। তারপরে আপনার মনীষ সিসোদিয়া কয়েকবার আমাকে ফোন করেছিলেন, তারপর আমাদের মধ্যে ইমেইলে বার্তালাপ হয়েছিল। এরপরে আপনার একদিন হাবুং পায়েং নামে একজন অরুণাচল প্রদেশের ছিলেন, প্রদেশের বাসিন্দা আর কি, তিনি আবার অরবিন্দ কেজরিওয়ালের সম্ভবত ছাত্র জীবনের বন্ধু হবে। তো তাকে আবার ন্যাশনাল এক্সিকিউটিভ করা হয়েছিল। তো তাকে পাঠানো হয় আগরতলাতে। তিনি আগরতলায় আসেন, একটা হোটেলে ওঠেন। আসার আগে আমাকে ফোন করেন, বললেন যে আমাকে আগরতলাতে পাঠানো হচ্ছে, আমি আসছি, তো তোমার সঙ্গে তো মিটিং করতে হবে। তো তিনি আসেন, একটা হোটেলে ওঠেন, আমি যাই সেখানে তার সঙ্গে দেখা করতে। তিনি আমাকে বলেন যে পার্টির হয়ে আমি যাতে ময়দানে নামি, আমি যাতে পার্টির দায়িত্ব নেই যাতে। আমি বললাম যে না, আমি তো এটা করব না, পার্টির কোনো দায়িত্ব নেব না, বা পার্টির হয়ে আমি কাজ করব না, বা কোনো কিছু আমি করব না, আপনি অন্যদের সঙ্গে কথা বলতে পারেন। তো তিনি কারোর সঙ্গে কথা বলতে রাজি না। তিনি বললেন দিল্লি থেকে বলে দেওয়া হয়েছে যে তোমার সঙ্গে কথা বলতে, তুমি রাজি হও, তুমি ময়দানে নামো, তাহলে বাদবাকি সব কিছু হয়ে যাবে, এটা আমাকে দিল্লি থেকে বলে দেওয়া হয়েছে। তো আমি শেষ পর্যন্ত রাজি হইনি। তো তিনিও শেষ পর্যন্ত অন্য কারোর সঙ্গে মিটিং করতে কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। তাকে যা বলে দেওয়া হয়েছে দিল্লি থেকে, তিনি শুধুমাত্র সেই একটা বিষয়ে আটকে ছিলেন যে প্রসেনজিৎ চক্রবর্তীকে ময়দানে নামতে হবে, দায়িত্ব নিতে হবে, এবং প্রসেনজিৎ চক্রবর্তীর ওপরে সব কিছু নির্ভর করবে। তো কথা আর হলো না শেষ পর্যন্ত, মানে ফাইনাল হলো না। তো তারপর তিনি চলে গেলেন, আমিও আমার কর্মজীবনে আরও ব্যস্ত হয়ে গেলাম। তো এরপরে আর কিছুই হয়নি, মানে পরবর্তী সময় তো আপনারা জানেনই বিজেপির ব্যাপারটা, বাট সেগুলো নিয়ে অন্য ভিডিওতে তো আলোচনা হবেই। তো আজকে প্রথম দিন এই রিয়েল লাইফ স্টোরিতে, এই স্টোরিটা কেন বললাম, এই স্টোরিটা এই কারণে বললাম যে দিল্লি বিধানসভা নির্বাচন, তার আগে নির্বাচন এবং ফলাফল, এবং তার পরবর্তী সময়ে সবার কাছেই আম আদমি পার্টি একটা নাম। কেউ এর আগে বলছিলেন আম আদমি পার্টি জিতবে কি জিতবে না, জিতলে তার কি প্রভাব হবে, কংগ্রেস কি করবে যদি আম আদমি পার্টি জিতে যায়, বিজেপির বদনাম হবে, বিজেপির মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটা অনেক ফ্যাকাশে হয়ে যাবে যদি অরবিন্দ কেজরিওয়াল জিতে যান, তার পার্টি যদি আরেকবার জিতে যায়। আর হারার পরে এখন চতুর্দিকে আলোচনা হচ্ছে আম আদমি পার্টি কি টিকতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে, আম আদমি পার্টির ভবিষ্যৎ কি হবে, ইত্যাদি ইত্যাদি। মানে আম আদমি পার্টি সবার মাথায়
মুখে মুখে মনে মনে ঘুরছে। তো এরকম অবস্থাতে এই পার্টিটা বা আন্না আন্দোলন এই সব কিছুর সঙ্গে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা বলার আমার মনে হয়েছে এটাই একদম উপযুক্ত সময়। এই সময়েই আপনাদের কাছে এই কথাগুলো বলি, কারণ জীবনের ইতিহাসগুলোকে আমরা কোনোদিন পাল্টাতে পারবো না এবং ইতিহাসকে কোনোদিন অস্বীকার করাও উচিত না। ইতিহাস যে সময়ে যা আমাদের দ্বারা কাজ করা হয়েছে, সেই কাজটা যদি সঠিক হয়, সেই কাজটা আমাদের সারা জীবনই সযত্নে রক্ষা করা উচিত। ওই সময়কালটাতে সময়ের প্রয়োজন অনুসারে আমি আমার ভূমিকা পালন করেছিলাম। এ ভূমিকা আমি আমার জন্য পালন করিনি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য করিনি, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য করেছিলাম। তো সমাজ এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমি আমার যে দায়িত্ব ভূমিকা পালন করেছিলাম, সেটা তো বিরাট মূল্যবান একটা সম্পদ, মূল্যবান অভিজ্ঞতা। তো এই কারণে এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললে পরে হয়তো আগামী দিনে এই অভিজ্ঞতা থেকে অনেকে অনুপ্রাণিত হতে পারেন, অনেকের অনেক অজানা তথ্য জানা হয়ে গেল, অনেকের অনেক ভুল ধারণা পরিষ্কার হয়ে গেল। তো এই কারণে জীবনের আরও অনেক অভিজ্ঞতার কথা এই রিয়েল লাইফ স্টোরিতে একে একে তুলে ধরা হবে এবং আপনাদের ভালো লাগবে। আমি একদম নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে। রিয়েল লাইফের কথা শুনতে কার না ভালো লাগে? গল্প কাহিনী তো সবই শুনে যায়, আমরা ভূতের গল্প শুনতে শুনতে বড় হয়েছি, নানান ধরনের উপন্যাস পড়তে পড়তে বড় হয়েছি, নানান ধরনের রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী শুনেছি এবং যারা এই কাহিনীগুলো লিখেছে তারা কিন্তু কেউই ওই কাহিনীগুলোর সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। ঘরের মধ্যে খাতা আর কলম নিয়ে কল্পনা করে 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 লিখেছিল। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু কোনো কাগজে কলমে বানিয়ে লেখা কোনো কাহিনী না। এগুলো জীবনের সম্পূর্ণ 100% সত্য ঘটনা। এই কারণে এগুলোর মূল্য বাদ বাকি সমস্ত কিছুর চেয়ে অনেক বেশি। এ কারণে এইরকম আরও অনেক অনেক অজস্র কাহিনী, জীবনের ছোটোবেলাকার কাহিনী, কর্মজীবনের, সাংবাদিকতার জীবনের, তারপরে আপনার সামাজিক কাজকর্ম করতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছে, তারপর রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছে, এসব সব কিছুই ধীরে ধীরে একে একে আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনাদের ভালো লাগবে, তার কারণে ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর চ্যানেলটাকে, রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এভাবে দেখা হবে, এভাবেই কথা হবে আগামী দিনে। ভালো থাকবেন। নমস্কার সবাইকে।